हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। उनके आधे वक्तव्य को अंश को निकाल करके और उसको फैला करके ये हम समझते हैं कि अपराध है। नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है। পুরো ন্যারেটিভটাকে পাল্টে দিয়ে মোদিকে বলতে হচ্ছে, উনি বলছেন হিন্দু ধর্ম ভায়োলেন্ট। শঙ্করাচার্য বোধ এটাও বলেছেন যে যেভাবে রাহুল গান্ধীর বক্তৃতার অংশ নিয়ে প্রকাশ করে যে অপপ্রচার করা হচ্ছে এটা ঘোর অন্যায়। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। লোকসভা নির্বাচনের পরে সংসদের প্রথম অধিবেশনে আমরা পেলাম বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারলেন? তিনি কি পারলেন শাসক দলকে অস্বস্তিতে ফেলতে? এরকম বিরোধী দলনেতার মতো একটি গুরুত্বপূর্ণ পদ তিনি কি সামলাতে পারবেন? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি প্রবীণ সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়কে। গৌতম দা, প্রথমেই আপনাকে স্বাগত আমাদের দর্শকদের পক্ষ থেকে। আমাদের আজকের আলোচনার বিষয়, রাহুল গান্ধীকে আপনি লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে কেমন দেখলেন? এই যে রাহুল গান্ধীর যে ফিরে আসা, লোকসভায় ফিরে আসা মানে নতুন রূপে ফিরে আসা, সেটা অনেকটাই আশ্চর্যজনক হয়েছে সবারই ক্ষেত্রে। এমনকি শাসক দলও এত কথা ভাবেনি এইভাবে যে ফিরে আসতে পারে রাহুল গান্ধী, এটা কেউই ভাবেনি। বিজেপির কাছে প্রবল অস্বস্তির কারণ হয়েছে রাহুল গান্ধী, প্রথম সেশনেই সেটা বোঝা গেছে। আরেকটা জিনিস রাহুল গান্ধী যেটা খুব ভালো রকম ভাবে সেটা বলে দিয়েছেন, প্রতিফলিত হয়েছে তার বলার মধ্যে, যে রাহুল গান্ধী কিন্তু প্রকৃতই বিরোধী দলনেতা হবার জন্য দাঁড়িয়েছেন। কেন? বারবার বলছেন আমি একলা নই, আমার সঙ্গে যারা আছেন আমাদের সঙ্গে সবার সঙ্গে আমি আছি এবং সবার কথা আমরা শুনে চলি, তাই আমরা বিরোধীতে আছি একসঙ্গে। এইটা একটা, এই জিনিসটা যেটা, এইটাই যে ইঙ্গিতটা যে বারবার দেওয়া, তাতে কিন্তু দুটো জিনিস হয়। একটা নিজের যে বিরোধী দলনেতা হিসেবে নিজের যে একটা জায়গা অবস্থান সেটা স্পষ্ট করে দেওয়া হয়। আরেকটা, অন্যদের কাছ থেকে, অন্য দলের যত কর্মী সমর্থক এবং নেতা তো আছেই, সাংসদদের কাছ থেকেও একটা সম্ভ্রম আদায় করে নেওয়া যায়। এইটা আমার মনে হয়েছে। এই দুটো জিনিস কিন্তু রাহুল গান্ধী অনেকটাই সফল বলে মনে হয়েছে। বিরোধী দলনেতা হিসেবে রাহুলের বক্তব্য কতটা অস্বস্তিতে ফেললো শাসক দলকে? একটা হচ্ছে, রাহুল গান্ধী প্রথম থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে হি ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ, খুবই অ্যাগ্রেসিভ। আচ্ছা, এমনটাই অ্যাগ্রেসিভ যেটাই আগের সেশনও ছিলেন। এবং এই যে অ্যাগ্রেশনটা আমরা দেখেছি তার মধ্যে না, আগের সঙ্গে এটার একটা ফারাক দেখতে পেয়েছি। ফারাকটা হচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এই আগে কোনোদিন ভাবতে পারা যায়নি যে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীকে উঠে দাঁড়াতে হচ্ছে বলবার জন্য নিজেদের কথা মানে কি, রাহুল গান্ধীর কথা কাটবার জন্য, তার যুক্তি খণ্ডন করার জন্য দাঁড়াতে হচ্ছে কাকে? না, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং প্রতিরক্ষা মন্ত্রীকে। এই দৃশ্য আমরা সম্প্রতি দেখিনি না। এবং এইটা তো রাজীব গান্ধীর এই আমলে যেমন হয়েছিল, রাজীব গান্ধী যতটা সাংঘাতিক ভাবে এগিয়েছিলেন, এ তো রাহুল তো তা নয়, রাহুল তো অনেক পিছিয়ে ইনফ্যাক্ট। কিন্তু সেখানেও কিন্তু এই যে এটা একটা সম্ভ্রম আদায় করে নেওয়া, এটা কিন্তু ভাবতে পারেনি, বিরোধীরাও ভাবতে পারেনি বোধহয়, যে রাহুল গান্ধী এই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে কটা জিনিস নিয়ে এই যে রাহুল গান্ধী বিঁধেছে বারবার, তার একটারও কার্যত কোনো সঠিক উত্তর বা যুক্তি কোনোটাই ছিল না শাসক দলের কাছে। কি জিনিস নিয়ে আপনি যদি এক্সপ্লেন করেন যেটা আপনি করছিলেন। হ্যাঁ, দেখো, পরপর হচ্ছে, প্রথম হচ্ছে মণিপুর, কোনো কিছু বলার নেই শাসক দলের, প্রধানমন্ত্রী যাননি, প্রধানমন্ত্রী কিছু করেননি এবং সেখান থেকে দুজন সাংসদ কংগ্রেসে জিতে এসেছে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে অগ্নিপথ ইস্যু নিয়ে,
অগ্নিপথ ইস্যু নিয়ে একটা জায়গায় অবশ্যই পয়েন্ট অফ অর্ডার তুলেছিলেন, এবং সেটা কি বলতে যে কম্পেনসেশন পেয়েছেন, কিন্তু পরে এইটাও ফানুসটা ফুটো হয়ে গিয়েছে। কারণ দেখা গিয়েছে কয়েকজনের ক্ষেত্রে আমরা জানি কম্পেনসেশনের জায়গায় বিমা থেকে যে টাকাটা পেয়েছে সেই টাকাটা পেয়েছে সরকারি কম্পেনসেশন, এখনো যায়নি। এবং শুধু তাই না, এখন সরকারের ওই সমস্ত কাগজপত্র তৈরি হচ্ছে। কাজে এটা রাহুল গান্ধী নিজেকে সত্য প্রমাণ করেছেন যে হোমওয়ার্ক করা ছিল না ভীষণ রকমের। হ্যাঁ, এইটা একটা নিট এক্সামিনেশন, কোনো উত্তর ছিল না সরকারের কাছে। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী কি উত্তর দেবেন? কিছুই তো দেবেন না, তিনি তো আগেই স্বীকার করেছেন, এটাও বলার কিছু ছিল না। এইবারে বাকি থাকলো দুটো জিনিস, খুব কন্টেনশাস জিনিস, একটা হচ্ছে কনস্টিটিউশন, আরেকটা হচ্ছে হিন্দু ধর্ম। কনস্টিটিউশন নিয়ে প্রথম থেকে বলে যাচ্ছে, এবং ওরা বলছে আমরা কনস্টিটিউশনে কিছু করি। ওরা বললেও তো পারসেপশনটা অন্য হয়েছে, ওরা নিজেরাও জানে, এবং জানে বলেই উত্তরপ্রদেশে এই হালটা হয়েছে। উত্তরপ্রদেশে যে এইরকম ভাবে দলিত এবং আদিবাসীরা যে বিশ্বাস করে, এটা ওরা নিজেরাও নিজেদের ভেতরে সমীক্ষা করে বুঝতে পেরেছে। একটা এটা, আর হিন্দু ধর্ম নিয়ে যেটা বললো राहुल गांधी যেটা বললেন, शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं, और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। हिंदू धर्म में साफ लिखा है सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। अभय मुद्रा ऐसे कीजिए, ऐसे कीजिए, अभय मुद्रा। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। नहीं नहीं नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। हिंदू हिंसा नहीं फैला सकता, हिंदू नफरत नहीं फैला सकता, और बीजेपी 24 घंटा नफरत हिंसा नफरत हिंसा नफरत हिंसा, ये ठेका नहीं है बीजेपी का। सब हिंदू हैं यहाँ पे, आप बात समझिए। ये इसलिए चिल्ला रहे हैं क्योंकि तीर यहाँ पे दिल में लगा है। সেইটাকে কিন্তু পুরো ন্যারেটিভটাকে পাল্টে দিয়ে মোদিকে বলতে হচ্ছে, উনি বলছেন হিন্দু ধর্ম ভায়োলেন্স, তা তো নয়। এবং শুধু তাই নয়, শঙ্করাচার্য পরে বলছেন, শঙ্করাচার্য বলছেন একজন, যে আমি নিজের কানে হাত দিয়ে দেখি কানটা আছে কিনা, এবং আমি রাহুল গান্ধীর সমস্ত বক্তব্য শুনেছি, তাতে উনি পরিষ্কার বলেছেন হিন্দু ধর্ম হিংসায় বিশ্বাস করে না, এবং সেটাই তো ঠিক কথা। রাহুল গান্ধী তো কোনো একটা কথাও বলেননি। हमने राहुल गांधी का पूरा प्रवचन, जो भाषण उन्होंने संसद में दिया था, उसको निकाल करके देखा, और हमने उसमें पाया कि वो तो ऐसा कह ही नहीं रहे हैं। वो तो कह रहे हैं कि हिंदू धर्म में हिंसा का स्थान ही नहीं है। तो जब वो साफ कह रहे हैं कि हिंदू धर्म में स्थान नहीं है, तो फिर उनके ऊपर ये आरोप लगाना कि उन्होंने हिंदू धर्म के विपरीत कोई बात कही है, उनके आधे वक्तव्य को, अंश को निकाल करके और उसको फैला करके, ये हम समझते हैं कि अपराध है, दुष्प्रचार है, और ऐसा करने वाले को दंडित किया जाना चाहिए, चाहे वो पत्रकार और चैनल ही क्यों ना। उन्होंने साफ कहा कि हिंदू ऐसा नहीं कर सकता, बहुत साफ कहा हिंदू ऐसा नहीं कर सकता। बाद में उन्होंने कहा कि जो लोग उनको उन्होंने अपने सामने जो अमुक पार्टी के सरकार के लोग हैं, उनको देख करके कहा कि आप लोग अपने आप को हिंदू कहते हो और हिंसा 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 नफरत फैलाते हो। तो उनका कहना केवल उस पार्टी विशेष के लिए था, हिंदू समाज के लिए उन्होंने पहले ही, इसके ठीक पहले जो वक्तव्य दिया है उसमें हिंदू की बात कही। এইটা আরেকটা খুব ক্ষতিকারক দিক হয়েছে বিজেপি। গৌতমদা, একটু আরেকটু আবার দর্শকদের জন্য বলে দিই, শঙ্করাচার্য বোধ এটাও বলেছেন যে যেভাবে রাহুল গান্ধীর বক্তৃতার অংশ নিয়ে প্রকাশ করে যে অপপ্রচার করা হচ্ছে, এটা ঘোর অন্যায়।
ওনার নয়, ঠিক এক্স্যাক্টলি এটা বলেছে। এই যে সবকটা ইস্যু নিয়ে চেপে ধরা এবং তার কোনো কার্যত উত্তর না থাকা, তার আরেকটা প্রমাণ হলো এর মধ্যে থেকে প্রচুর অংশ এক্সপাঞ্জ করে দেওয়া, বাতিল করে দেওয়া। এইটা হচ্ছে আরেকটা অংশ, যে আমি পাচ্ছি না অতএব আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই যে কেটে বাদ দিয়ে দিলাম মানে হচ্ছে মিউচুয়াল টলারেশনে বিশ্বাস করে না শাসক দল। এটা কিন্তু প্রমাণ হচ্ছে। মিউচুয়াল টলারেশন না থাকলে যে ডেমোক্রেসি চলে না, এটা তো বিজেপি নিশ্চয় জানে, জানা উচিত। কিন্তু বিজেপি যদি বারবার খাতায় কলমে এবং তত্ত্বগতভাবে এটা আওড়ায় মানে মাঝে, হ্যাঁ কিন্তু কার্যত তো সেটা করতে দেখা যাচ্ছে না। কারণ বিশেষ করে আজকের দিনে কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, যে আজকের দিনে এই যে ডিজিটাল মিডিয়া এবং টেলিভিশন বা যাই হোক টেকনোলজিক্যালি যা যা বলেছে সবই তো ধরা থাকলো ইতিহাসের পাতায়। এমন তো নয় যে সংসদে খাতায় না লেখা থাকলে সেটা ইতিহাসের জানা যাবে না, সত্য হয়ে যাবে, তা তো নয়। সমস্তটাই জানতে পারবে যে কোনো ভবিষ্যতে যারাই রিসার্চ করবে, গবেষণা করবে, সবাই এই কথাগুলো মেনশন করতে পারবে। এর মধ্যে তো কোনো আপত্তি কিছু কেউ করতে পারবেন না। কাজে এই গোটা জিনিসটা কিন্তু রাহুল গান্ধী নিজেকে অন্তত প্রথম অধিবেশনে খুব ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছেন। এইটা আমি প্রথম অধিবেশনের কথাটা বলছি। এবারে পরবর্তী ক্ষেত্রে যদি বলো, পরবর্তী ক্ষেত্রে রাহুলের অনেক বড় বড় কাজ আছে, অনেক বড় বড় কাজ আছে। প্রথম কাজ হচ্ছে অপোজিশনটাকে ধরে রাখা, এটা একটা বিরাট বড় কাজ। এবং সেটা করবার জন্য দেখা গিয়েছে শরদ পাওয়ারের কাছে গিয়েছেন, মমতার সঙ্গে আলাদা কথা বলেছেন অভিষেকের মাধ্যমে, এবং নিজেও বলেছেন। এটা কিন্তু রাহুল করেছেন। এইটা যদি করতে পারেন তাহলে কিন্তু অপোজিশন যারা আছে, অপোজিশন অনেক অনেক স্ট্রেংথেন হবে, এটা আমার ধারণা। এইটা আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার ঢঙে যদি আমরা ধরে নিই, 2012তেই তো এটা অবশ্য সংবিধানে না হলেও সংসদে এই ধরনের একটা রিপোর্টও হয়েছিল, যে এই যে শ্যাডো প্রাইম মিনিস্টারের পোস্ট, অপোজিশন লিডার যদি শ্যাডো প্রাইম মিনিস্টারের পোস্ট নেন, যদি সেইভাবে একটা ক্যাবিনেট তৈরি করতে পারে রাহুল, আমার মনে হয় বিভিন্ন দলকে নিয়ে, তাহলে কি হয়, একটা ভালো রকমের একটা ইঙ্গিত চায় যে বিভিন্ন ক্ষেত্রে কে কোন দায়িত্বটা পালন করবে সংসদে। তাহলে প্রত্যেককে কিন্তু নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, এবং প্রত্যেকে চাইবে যাতে তারা নিজেরা এক্সেল করতে পারে সংসদে। এটা যদি করতে পারেন, এবং সেখানে কিন্তু আরেকটা জিনিস রাহুল দেখাতে পারবেন, সংখ্যালঘু, দলিত এবং আদিবাসী বা যারা যারা আছেন বিভিন্ন দলে, তাদের নিয়ে যদি একটা ক্যাবিনেট উনি তৈরি করতে পারেন, এটা আমার মনে হয় তাহলে কিন্তু it will have a very important impact on this BJP and allies, এটা আমার মনে হয়। রাহুলের এবারের অধিবেশনে রাহুলের বক্তব্য শুনে কি কোথাও মনে হলো আপনার যে মোদি, বিশেষ করে মোদিকে আমি বলছি, বেশ বিপর্যস্ত লাগছে একটু? এরকম কি কখনো মোদির বিপর্যস্ত লাগার প্রথম কারণ হচ্ছে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করা। রাহুলকে বরাবর পাপ্পু বলেছেন, এবারও বলেছেন, বালক বুদ্ধি বলেছেন, সেটা পরে বলেছেন। কিন্তু সেই সময় তাহলে উঠে দাঁড়িয়ে বলতে হচ্ছে কেন? উঠে দাঁড়াতে হচ্ছে তার নিজস্ব ক্যাবিনেটের 1, 2, 3-কে উঠে দাঁড়াতে হচ্ছে। এটা তো সাংঘাতিক। এইরকম উঠে দাঁড়ানোর কোনো দরকার ছিল না। উঠে দাঁড়িয়ে, এবং তাছাড়া অন্য মন্ত্রীরা তারাও উঠে দাঁড়িয়ে বলতে হচ্ছে। এবং সেই সময় কিন্তু রাহুল কোনো চিৎকার চেঁচামেচি করেন, চুপ করে শুনছেন। এই যে চুপ করে শুনতে পারার যে এটাকে বলবো সংযম, এই সংযত হওয়াটা, এটা কিন্তু রাহুলের আগে আমরা দেখিনি, এটা এবারে দেখছি। এটা হতে পারে যে এটা খুব নিজের তৈরি করে এসেছেন, প্রিপেয়ার, কিন্তু যেটাই প্রিপেয়ার করে আসুন, রিহার্স করে আসুন, সেইটা কিন্তু মঞ্চে সাকসেসফুলি প্রেজেন্ট করেছেন। এইটা করতে পেরে। আর মোদিকে বিপর্যস্ত লাগছে না হলে মোদি বেরিয়ে নিজের সাংসদ এবং অ্যালাইজদের সাংসদদের এটা বলতেন না, রাহুলের মতন তোমরা কেউ আচরণ করো,
হোয়াট ডাজ ইট মিন? রাহুলের মতো আচরণ করো না মানে কি? রাহুলকে এমুলেট করো না, রাহুলকে অনুকরণ করো না। অনুসরণ করতে তো বলতেই পারেন না, অনুকরণ করো না। কেন বললেন হঠাৎ এই কথাটা? রাহুলকে অনুকরণ করতে যাবে কেন তারা? মোদী যেখানে সামনে আছেন, কিসের ভয়? না, রাহুলকে অনুকরণ করতে যাবে, তাকে বলতে হচ্ছে রাহুলকে অনুকরণ করো না। কেন? কারণ ওম বিড়লাকে যেরকম একটা অত্যন্ত, যাকে বলা হয় অস্বস্তিকর অবস্থায় রাহুল ফেলেছেন একটা স্পিকারকে, এর আগে আজ পর্যন্ত কোন অপোজিশন লিডার, কোন স্পিকারকে আমাদের দেশে এইরকম জায়গায় ফেলেন। এই যে প্রধানমন্ত্রীর সামনে তিনি ঝুঁকে দাঁড়াচ্ছেন নতমস্তকে, এইটা যে ভারতীয় সংবিধানের একজন স্পিকারের চেয়ারটাকে কোথাও একটা ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে, এটা রাহুল বলছেন। রাহুল কিন্তু স্পিকারকে বলছেন না, রাহুল কিন্তু চেয়ারটাকে বলছেন যে এই চেয়ারটা মানে স্পিকারের চেয়ারটা, এই স্পিকার হচ্ছে সংবিধানের সবচেয়ে সম্মাননীয়। গৌতম দা, আপনি আপনার এই দীর্ঘ সাংবাদিকতা জীবনে তো বিরোধী দলনেতা অনেক নামডাকওয়ালা মানুষকে দেখেছেন। আমি অটল বিহারী বাজপেয়ী কথা বলছি। তিনি একসময় খুব তার কথা শুনতে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই আর বসে থাকতেন। তো এখানে কি আপনি কিছু পাচ্ছেন রাহুলের মধ্যে সেরকম কি কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে যেরকম ডার্ক সাইডে বিরোধী দলনেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ভবিষ্যতে? প্রথমত দেখো, এই পলিটিক্যাল সিনারিওটা পাল্টে গেছে, অনেক অনেক পাল্টে গেছে। অটল বিহারীর সময় যে রাজনৈতিক সমীকরণ আমরা দেখতাম সেটা অনেক পাল্টে গেছে। আমি জওয়াহরলাল নেহরুর সময় থেকে অটল বিহারী যদি বলি, অটল বিহারী পণ্ডিত নেহরুকে প্রচন্ড তার বিরুদ্ধে অনেক কিছু বলেছেন, দলনেতা না হোক সংসদে বলেছেন, বাইরে বলেছেন, কিন্তু একই সঙ্গে পণ্ডিতজির বক্তব্য শুনবার জন্য, কথা শুনবার জন্য একবারে আলাদা করে ছুটে গিয়েছেন। এই ঘটনাও আছে অটলের জীবনে। আমরা জানি ইউনাইটেড নেশনসে একবার ভীষণ রকম ভাবে বক্তৃতা দিচ্ছিলেন, অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারকে ধুইয়ে দিচ্ছিলেন প্রধানমন্ত্রী সেই সময়। তার শেষে অটল সেখানে পৌঁছে বলেন, পণ্ডিতজি মানে আমি মুভড হয়ে গেলাম, মানে আপনি কি করে এই কথাগুলো বললেন? তখন পণ্ডিতজি অন্যমনস্ক আনমনা হয়ে বললেন যে আমার মনে হচ্ছিল আমি বোধহয় আমার নিজের দেশের সংসদে দাঁড়িয়ে কথা বলছি। এই যে একটা পারস্পরিক শ্রদ্ধা ছিল সবার ক্ষেত্রে, সেটা তো অনেকদিন আগে বিনষ্ট হয়ে গেছে অনেকখানি। এবং সেটা হয়েছে কিন্তু বলতে গেলে খানিকটা ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল, আমাকে অস্বীকার করার কিছু নেই, খানিকটা হয়েছিল অবশ্যই, কিন্তু সবচেয়ে হয়েছে কিন্তু এই নরেন্দ্র মোদীর। কারণ নরেন্দ্র মোদী এই যে লার্জার দ্যান লাইফ ইমেজটা তৈরি করছেন, এটা কিন্তু রাজীবও করেনি, রাজীব গান্ধীও এই কাজটা করেনি, অত 400 পার করে, হ্যাঁ তা কিন্তু করেনি। কিন্তু এইটা কিন্তু মোদী প্রথম দিন থেকে করেছেন এবং এখনো কিন্তু সেটা আছে। সেই যে সিড যাকে বলি আমরা, যে এই যে অটোক্রেসির একটা সিড, একনায়কতন্ত্রের একটা বীজ কিন্তু আছে, এটা কিন্তু লক্ষ্য করছি এখন, নেই তা নয়। তবে সেই জন্যই আরো এরা যদি আক্রান্ত হয়ে যায় তো খুব তাহলে বিভ্রান্ত হয়ে যায়, এটা আমি লক্ষ্য করেছি। এই বিভ্রান্তিকর একটা জিনিস মনে হলো প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে, যে তিনি যুক্তি অনেক জায়গাতেই তার খেই হারিয়ে গেছে বলেই তাকে এমন সব কথা রাহুল সম্পর্কে প্রায় ব্যক্তি আক্রমণ করতে হলো, সেই পাপ্পু কথাটা ধরেই, হ্যাঁ, যে বালক বুদ্ধি, হ্যাঁ, তিনি কবে সংসদে, তিনি কবে চোখ টিপেছিলেন, হ্যাঁ, কবে জড়িয়ে ধরেছিলেন, সেই সব প্রসঙ্গ টেনে তাকে আনতে হলো, যেন তার যুক্তি এবং কোথাও বোধহয় একটুখানি সেটা বোধহয় টাল খেয়ে গেল। এবং প্রধানমন্ত্রী সুলভ, তিনি সংসদে নিজেকে প্রধানমন্ত্রী সুলভ, বাইরেও মর্যাদা রাখতে পারেননি, সংসদেও পারলেন না এবার প্রথম অধিবেশন। দুটো জিনিস হয়েছে। এই যে রাহুল গান্ধীর যে মেটামরফোসিসটা হয়েছে, এই যে ট্রান্সফরমেশনটা হয়েছে, এই ট্রান্সফরমেশনটাকে মানতে পারছে না, এটা মানা সম্ভব নয় চট করে। এবং এই ট্রান্সফরমেশনটা আবার তো বলছি খুব ভালোভাবে রিহার্স করেই কিন্তু রাহুল করেছে নিজেকে সমস্ত দিক থেকে। যেমন গান্ধীজি যেরকম যে পোশাকটা পরতেন ভারতবর্ষে, সবাই জানি কেন না, কারণ তিনি জানেন যে ভারতবর্ষের লোকের সঙ্গে রিলেট করতে গেলে এই পোশাকটা পরা দরকার, পরতেন।
রাহুলও কিন্তু সেই ধরনের একটা জিনিস তৈরি করেছে নিজেকে, এই যে সাদা শার্ট আর একটা সমানে এটা পরে যাওয়া, ট্রান্সপারেন্সি বলাটা লোকের কাছে কোথাও একটা ইঙ্গিত পৌঁছবে। এবং কিন্তু বিশেষ করে এই প্রথম অধিবেশনে যখন বলতে শুরু করেছে রাহুল, তখন প্রচন্ড অ্যাগ্রেশনের সঙ্গে বারবার সবাইকে নিয়ে চলার কথা বলছে। এই যে সবাইকে নিয়ে চলার কথা বলার মানে হচ্ছে শাসক দল কিন্তু একটা ফাঁক খুঁজে পাচ্ছে না যে কোন দিক দিয়ে ঢুকে এটাকে ভাগ করবে, ডিভাইড করবে, এইটা খুঁজে পায়নি। এটা কিন্তু রাহুলের একটা বড় জয় প্রথম ইয়েতে, এই প্রথম অধিবেশনে এটা একটা বড় জয়। একদিকে অখিলেশ, সেও রাহুলের পাশেই দাঁড়িয়ে আছে, এমনকি সৌগত রায়কে তৃণমূলে রাহুলের পক্ষ হয়েই দাঁড়িয়ে বলতে হয়েছে, প্রত্যেকে, মহুয়া মৈত্রকে বলতে হয়েছে, প্রত্যেকে বলেছেন। এই যে বিরোধী দলনেতার যে পেডেস্টাল যেখানে দাঁড়িয়ে থাকা, এটা আমার নিজেরও খুব ব্যক্তিগতভাবে মনে হয়েছিল, একটা পরিবার কেন দেশ শাসন করবে, এটা আমার মনে হতো, হয়নি তা তো নয়। কিন্তু আবার এটাও ভেবেছি, পরিবারের কেউ যদি এক্সেপশনালি ট্যালেন্টেড হয়, নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে তো পরিবারের তো কি এসে গেল, পরিবারের হতে পারে, নাও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। বাইরের লোক এলেই খুব ভালো হবে তার তো কোনো মানে হয় না। বিদেশের বড় বড় গণতান্ত্রিক দেশেও হয়েছে এটা, বাবা ছেলে হয়েছে। হ্যাঁ, আমি রাহুল কাস্ট্রো কি হয়েছে, সেও তো হয়েছে, ফিডেলের ভাই হয়েছে, রাহুল কাস্ট্রো হয়েছে, এখানে অনেক জায়গাতে হয়েছে। হতেই পারে যদি নিজেকে প্রমাণ করতে পারে। এবং নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় জিনিসটা আমরা দেখলাম, এটা তো মনে আছে, আমি বলছিলাম একদিন যে কেন ইন্দিরা গান্ধীর সঙ্গে রাহুলের মিল আছে। এটা প্রিয়াঙ্কা একটা খুব ভালো বলেছে আগে, ইলেকশনের পরে একটা দুজনের মধ্যে কথা হচ্ছিল রাহুল এবং প্রিয়াঙ্কা, তখন প্রিয়াঙ্কা বলেছে তুমি হচ্ছে অনেকটা ঠাকুমার মতো ইন্দিরা গান্ধীর মতো, আর তুমি হচ্ছে ইউ আর ভেরি ব্লান্ট। তো হি ইজ ভেরি ব্লান্ট, ব্লান্টলি যেটা বলার সেটা বলে দেয়। এইটা খুব একটা সাহসের লক্ষণ, মানে ভীষণ কারেজের লক্ষণ। কোনো কিছু ছেড়ে দিয়ে আমার কিছু যায় আসে না, আমার যেটা বলার সেটা বলবো। এটা আগে ছিল একটা সময় ভারতে, আমরা দেখেছি এই ধরনের যারা ছিলেন, বড় বড় যারা নেতা ছিলেন এরকম ছিলেন, এমনকি রাজ্য রাজনীতিতেও তাই ছিল, বিধান রায়ের মধ্যে ছিল, এমনকি 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 অনেকটা এই জ্যোতি বসুর মধ্যেও খানিকটা ছিল। ওখানে আমরা আর ওখানে তো দেখেইছি, দিল্লিতে তো অনেকের ছিল এটা সমস্ত, এটা নষ্ট হয়ে যাচ্ছিল। এই ব্লান্টলেস, যে ব্লান্ট, এটা আমি, আমার কোনো ম্যানুভারিং নেই, আমার ভেতরে কোনো ট্রিকারি নেই, আমি যেটা সত্য মনে করছি সেটা বলছি, এটা তো খুব একটা সাহসের লক্ষণ বলে আমি বলি। গৌতম দা, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, কিন্তু আমি একটা শেষ প্রশ্ন করব আপনাকে। আপনি রাহুল সম্পর্কে যেগুলো বললেন প্রত্যেকটাই আমার মনে হয় আমাদের দর্শকদের ভালো লাগবে, এবং আপনি অনেক পজিটিভ কথা বললেন রাহুল সম্পর্কে। কিন্তু আপনার এবারের অধিবেশনে বিরোধী দলনেতা হিসেবে রাহুলকে কোথাও কি রাহুলের কোনো নেতিবাচক দিক কি চোখে পড়েছে, যেটা রাহুলকে ভবিষ্যতে সংশোধন করতে হবে? এবারে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমার কোনো নেতিবাচক দিক এই প্রথম অধিবেশনে আমার ধরা পড়েনি, মানে বিরোধী নেতা হিসেবে। কারণ যদি ধরা পড়তো আমার চোখে দরকার হতো না। বিরোধীদের মধ্যে এত দল, এত নেতা নেত্রী আছেন, সবাই খুব বড় স্টেচারের, এমন নয় যে খুব সাধারণ স্টেচারের, তারা কেউ ছাড়তো না, কিন্তু বলতো কোনো না কোনো ভাবে আকারে ইঙ্গিতে বলতো। একজনও কেউ যে বলেননি, এটা একটা আরেকটা রাহুলের একটা, আমার মনে হয়। তার মানে আপনি রাহুলকে প্রথম অধিবেশনের নিরিখে এখনো বিরোধী দলনেতা হিসেবে 100 দিচ্ছেন? প্রায় 100 দিচ্ছি, প্রায় 100ই দিচ্ছি। হ্যাঁ, বলা যেতে পারে বিরোধী দলনেতা হিসেবে 100 দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে অনেক কিছু আছে, ভবিষ্যতে কি হবে তা আমরা জানি না। ধন্যবাদ গৌতম দা। আপনারা সবাই শুনলেন রাহুল সম্পর্কে প্রবীণ সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন। আপনারা রাহুলকে কেমন দেখলেন, কেমন মনে করছেন, আগামী দিনে তার মধ্যে সম্ভাবনা কি দেখছেন, ইতিবাচক নেতিবাচক কি আপনাদের চোখে পড়ছে, আপনারা কমেন্ট বক্সে নিজেদের মতামত মন খুলে জানাবেন। আর এরকম আরো অনুষ্ঠান আমরা করব, আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।